বাংলাদেশের নির্বাচন এবং ডক্টর ইউনূস সরকার এই কেন্দ্র করে ভারত এবং আমেরিকার যে বিশেষ দূরত্ব তৈরি হয়েছিল, সেই বিশেষ দূরত্ব হঠাৎ করেই নিজেদের স্বার্থে বলতে ভারত এবং আমেরিকা তার নিজ নিজ স্বার্থে তারা অনেকটাই ঘুচিয়ে এনেছে বলে খবর পাওয়া যাচ্ছে। এবং ভারতের সাথে আমেরিকার বিশেষ চুক্তি, আমেরিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের ভিজিট, এবং এটা বাংলাদেশে খলিলুর রহমানের ভিজিট না যে খলিলুর রহমান যাবেন আর আসবেন ওয়াশিংটনে, ওই কর্মচারী যেরকম ডাকলে যায় দায়িত্ব বুঝে সে আবার কখনো পালন করতে পারে কখনো ব্যর্থ হয়, ওই 12 কুতুবের দেশ বাংলাদেশে সেরকম না। জয়শঙ্কর তার নিজস্ব এজেন্ডা নিয়ে গেছে এবং সেখানে নিশ্চয়ই বাংলাদেশ একটা বড় ইস্যু। এবং এর বাইরেও আমেরিকান রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন, মার্কো রুবিও, তাদের যে তৎপরতা, সামগ্রিক তৎপরতা একদম স্পষ্ট করে দেয় যে ভারত বাংলাদেশের এবং আমেরিকার যে কেমিস্ট্রি, যে সমীকরণ, সেটায় অনেক কিছুতে নতুন করে চেঞ্জ চলে এসছে। আমরা চলুন সেই চেঞ্জটার দিকে একটু নজর দিই, কি ধরনের কি পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি শক্তির প্রভাব এখন আর গোপন নয়। আমি এর আগে ওই অংশটুকু আপনাদেরকে জানিয়েছি, বিশেষ করে ভারত ও যুক্তরাষ্ট্রকে ঘিরে আলোচনা সবচেয়ে বেশি সাম্প্রতিক 3 দিনে ঢাকা ও ওয়াশিংটন, মাত্র 3 দিনে, গেল সপ্তাহে ঢাকা ও ওয়াশিংটনে পর্দার আড়ালে হওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কি পরিবর্তন সেটা নিশ্চয়ই সময় বলে দিবে। 3 ফেব্রুয়ারি ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বৈঠক হয়। আমি আপনাদেরকে একটু জানিয়ে নেই, আমেরিকা এবং ভারত এখন এই সুতোয় গেঁথেছে অন্তত যে যাই হোক বাংলাদেশের নির্বাচনটা হয়ে যাক, নির্বাচন হোক এবং নির্বাচনের পরবর্তীতে যা যা ঘটবে এই সম্পর্কে আমেরিকা এবং ভারতের মধ্যে একটা সেটেলমেন্ট আছে। তাদের চিন্তা ভাবনা, তাদের প্রত্যাশায় কি করবে নিজেরা সেটা হচ্ছে বিষয়, তাদের প্রত্যাশা এক জায়গায় এসছে। এরপর দিন ঢাকায় ভারতীয় হাই কমিশনে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন ক্রিস্টেনসন ও ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। এই বৈঠকের আগে ক্রিস্টেনসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন, যা কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওয়াশিংটন ও দিল্লির আলোচনায় মূলত 3টি বিষয় প্রাধান্য পায়: বাংলাদেশের নির্বাচন, জঙ্গিবাদ এবং মিয়ানমার ইস্যু। কূটনৈতিক সূত্র মতে যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে। খেয়াল করবেন, যুক্তরাষ্ট্র এখন মিয়ানমারে চীনের প্রভাব কমাতে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে এবং এক্ষেত্রে বাংলাদেশকে কৌশলগত অংশীদার করার আগ্রহ থেকে সরে এসছে। এর প্রমাণ হিসেবে মার্কিন সিনেটে $121 মিলিয়ন একটি সহায়তা বিল পাশ হয়েছে, যেখানে মিয়ানমারের সহায়তা পৌঁছাতে ভারত ও থাইল্যান্ডের রুট ব্যবহারের কথা বলা হয়েছে। বাংলাদেশের নাম নেই। বাংলাদেশের যে করিডোর প্রস্তাবনা ছিল সেটা থেকে আমেরিকা যে ফিরে এসছে, ডক্টর ইউনূসের খোয়াব খায়েশ যে পূর্ণ হয়নি, সেটার একটা অন্যতম লক্ষণ হচ্ছে এই ঘটনা। বিশ্লেষকদের মতে এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের কৌশলগত অগ্রাধিকার তালিকায় বাংলাদেশের অবস্থান দুর্বল হয়েছে। মানে যুক্তরাষ্ট্র যে স্বপ্ন দেখা শুরু করেছিল বাংলাদেশ কেন্দ্র করে, ভারত বোধহয় তার সেই স্বপ্ন ভাঙতে সক্ষম হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা, নির্বাচন ও জঙ্গিবাদ নিয়ে উদ্বিগ্ন। এই অভিন্ন স্বার্থই ভারত ও যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ ইস্যুতে আরো কাছাকাছি নিয়ে এসছে। এই অবস্থায় আগামী দিনে আন্তর্জাতিক সংস্থা ও বিদেশি প্রতিনিধিদের সঙ্গে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের অনলাইন বৈঠক সহ আরো কিছু আলোচনার কথা রয়েছে। এসব বৈঠকের ফলাফলের উপর ভিত্তি করে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ নাটকীয় পরিবর্তন হলে তার বিস্ময়কর হবে না। আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না, বাংলাদেশে যারা নির্বাচন পর্যবেক্ষক আসছেন, যারা এখন পর্যন্ত আসছেন, তাদের কথা শোনা যাচ্ছে, কানাঘুষা শোনা যাচ্ছে যে তারা শুধু সরকার, শুধু সকল ফেসিবাদ বিরোধী যে মঞ্চ, তাদের সঙ্গে আলোচনা করছে না। তারা যাকে ফেসিবাদ মনে করে তাদের সঙ্গেও কি কোনো জরুরি বৈঠক হচ্ছে? রাজনীতিতে কিন্তু এটা খুব গোড় আলাপ। এর বাইরে বাংলাদেশে আসা বিভিন্ন মার্কিন প্রতিনিধিরা বাংলাদেশে বসে এবং কমনওয়েলথ সহ বেশ কিছু সংস্থা, তারা বাংলাদেশের বাইরে সাবেক সরকারের লোকজনের সঙ্গে মিটিং করেছেন, আলাপ করেছেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা খুব সুনির্দিষ্ট তথ্যভিত্তিক জায়গা থেকে শোনা যায়। পাশাপাশি আরো কিছু বৈঠকের কথা শোনা যাচ্ছে আগামী 2 থেকে 4 দিনের মধ্যে, নির্বাচনের আগেই। সেই যে অংশটি বাংলাদেশে এখন রাজনীতিতে নাই, এই অংশের সঙ্গে বিদেশি শক্তিশালী বিভিন্ন অংশ, ইভেন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজন এবং ভারতের লোকজনের বৈঠক
হতে পারে এবং কিছু কিছু প্রক্রিয়া ইতিমধ্যে চলমান। আমরা এও জানতে পারছি যে ভারতে অবস্থান করা যারা রাজনীতিতে সক্রিয় হয়েছেন তারা নিজেরাও বেশ ছোটাছুটি করছেন, তাদের লবিস্ট ফার্ম কাজ করছে এবং আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে পরে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কিভাবে বিএনপির সঙ্গে অন্তত একটা আন্ডারস্ট্যান্ডিং এ গিয়ে বাংলাদেশে রাজনীতিতে আবার পুনঃপ্রত্যাবর্তন করা যায় এ নিয়ে জরুরি নড়াচড়া চলছে বলেই ওয়াকিবহাল মহল মনে করছেন। বিভিন্ন দিক থেকে যা শুনতে পাচ্ছি তাতে এটুকু মনে হচ্ছে যে যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। কি ঘটতে পারে তা হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারছি না, তবে নানান ধরনের আলামত যা দেখতে পাচ্ছি, নানান আভাস যা পাচ্ছি, তাতে নির্বাচনের যে মাত্র কয়েক ঘন্টা আছে, 3 দিন মানে তো আমরা হিসাবটা ঘন্টায় করতে পারি, সেই জায়গা থেকে শেষ মুহূর্তে যদি নাটকীয় কিছু ঘটে যায় তাতে নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন আমরা একটা তাৎপর্যপূর্ণ ইঙ্গিতময় বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে পারি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, দেশের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ, যাকে অনেকে বলেন যে 111-এর কারিগরদের অন্যতম, বলতেই পারেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। যাই হোক, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য রোববার রাজধানীতে একটি অনুষ্ঠানে কি মন্তব্য করেছেন তা অবশ্যই আমাদের একটু বিবেচনা নেওয়া দরকার। তিনি বলছেন, অন্তর্বর্তী সরকারের যাওয়ার সময় হয়ে গেছে। তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল, ওনাদের দম ফুরিয়ে এসেছে। সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন তা হলো একটি ভালো নির্বাচন। সেই ভালো নির্বাচনের নমুনা কি সেটিও তিনি তুলে ধরেছেন। আমাদের মনে রাখা দরকার যে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য নিশ্চয়ই কোনো ধরনের ইঙ্গিত ছাড়া এই ধরনের মন্তব্য করেন না। তিনি বলছেন, আসন্ন নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, তবে অংশগ্রহণমূলক করার সুযোগ এখনো আছে। নারী হোক, অন্যান্য জনগোষ্ঠী হোক বা ভিন্ন মতের রাজনীতির মানুষ হোক, নির্বাচনে সবার অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে হবে। মাত্র 90 থেকে 100 ঘন্টা আগে বা 3 দিন আগে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য যখন বলছেন যে এখনো অংশগ্রহণের সুযোগ আছে অংশগ্রহণমূলক নির্বাচন করার, তার মানে কি আমরা কিছু মিন করতে পারি? তিনি বলছেন যে এই সরকারের সময় শেষ কিছুই করতে পারেনি, তবে শেষ মুহূর্তে একটা ভালো নির্বাচন বা অন্তর্ভুক্তমূলক নির্বাচন এই সরকার করতে পারে। এবং নিঃসন্দেহে তিনি ইঙ্গিত করেছেন আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দেওয়ার বিষয়টি। দেবপ্রিয় আরো যে কথাগুলো বলেছেন তার আর সামান্য অংশ শোনায় আপনাদেরকে। তিনি বলছেন, সরকারের সামনে ভালো কাজ করার শেষ সুযোগ এটি। এই সরকার যদি সর্বশেষ ভালো কাজটি যদি করে যেতে পারে তাহলে ইতিহাসের পাতায় তাদের কিছুটা জায়গা পাওয়ার সুযোগ হলেও হতে পারে। এর আগে শনিবার সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি তারা একটি সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলনের বক্তব্য মেসেজটি কি ছিল তাও নিশ্চয়ই আমরা সবাই পেয়েছি। সেখানে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে এই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক এবং গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক বিশ্বে, এই মন্তব্যই করা হয়েছে। সিপিডি মনে করছে যে একটি বিশ্বাসযোগ্য অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ এবং তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশ বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে। আবারও সেই প্রশ্ন করি, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য পার্সোনালি নিজের অবস্থান থেকে এই মন্তব্য করছেন রোববার, আর শনিবার তারই প্রতিষ্ঠান বলতে গেলে সিপিডি শনিবার এই মন্তব্য করল। আমি মাত্র কয়েকদিন আগে আপনাদের একটি বিশেষ গোয়েন্দা সংস্থা, মানে দেশের বাইরের একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের কথা বলছিলাম যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে। এটি যদি মানে এটা বিভিন্নভাবে যেভাবে শোনা যাচ্ছে, যদি বিএনপি সেটি উপলব্ধি করতে পারে
এবং উপলব্ধি করার পরেও যদি এই নির্বাচনে অংশ নিয়ে থাকে তাহলে সেটি হবে আত্মহত্যার সামিল। ওই প্রতিবেদনে ছিল যে যদি বিএনপি সত্যি এটি উপলব্ধি করতে পারে তাহলে তারা শেষ মুহূর্তে এসে নির্বাচন বয়কটও করতে পারে। নতুন তফসিল অনুযায়ী নির্বাচন হওয়ার সম্ভাবনা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 30শে জুনের কথা, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সহই সবার অংশগ্রহণমূলক একটা জায়গা থেকে নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ডক্টর দেবপ্রিয়র মতন নাগরিকরা যখন আওয়ামী লীগকে ইঙ্গিত করে কিছু বলেন, আমরা ধরে নিতে পারি বিশেষ কোনো আলামতের প্রেক্ষিতেই তাদের মতো মানুষেরা এই মন্তব্য করছেন। গণভোট নিয়ে যে ষড়যন্ত্র চলছে, ডক্টর আলী রিয়াজের মতন কিছু মানুষ ডিপ স্টেটের প্রতিনিধি হয়ে এখানে খেলছেন। তাদের বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে, যুক্তরাষ্ট্রের অ্যাসাইনমেন্ট নিয়ে অথবা ডিপ স্টেটের অ্যাসাইনমেন্ট নিয়ে তারা এখানে অনেক কিছু করার চেষ্টা করছেন। এমন অভিযোগ এখন গুটি কয় মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা এই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, বিভিন্ন সেক্টরে যারা নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাদের মুখ থেকে এখন এই ধরনের কথা বেরিয়ে আসছে। এবং যে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর ইজারা যাকে কেন্দ্র করে যা কিছু হয়ে আসছিল, সেখান থেকে সরকার পিছু হটেছে, এর আগে আমি আপনাদের জানিয়েছি। এবং শেষ মুহূর্তে এসে আরো অনেক ধরনের বিতর্কিত বিষয় রয়েছে, সম্ভবত সরকার সেগুলো সামাল দিতে পারবে না। এবং অনেকেই বলছেন এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে যায়, যা আমরা অনুমান করছি, নির্বাচন পিছিয়ে যেতে পারে, নির্বাচন নাও হতে পারে। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, আমরা এখনো চাই, আমাদের আশঙ্কাগুলো সত্য জায়গায় পরিণত না হোক, এটি আমরা চাই। কিন্তু যেই আশঙ্কা আরো তীব্র হচ্ছে, নির্বাচন শুধু পিছিয়ে যাওয়াই নয়, এর চেয়েও যদি ভয়ঙ্কর কিছু ঘটে, তাতেও নিশ্চয়ই অবাক হওয়ার কিছু থাকবে না। বিশেষ বিশেষ স্বার্থান্বেষী পক্ষ তারা তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অনেক কিছুই করতে পারে, কিন্তু তারা যে সবসময় আবার সফল হবে নিশ্চয়ই ইতিহাস সে কথা বলে না।